আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের টপিক হাউ টু ক্যালকুলেট ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান হচ্ছে আমরা ক্যালকুলেট করব দুই রকমের, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য। তো প্রথমেই বুঝে নিই আমরা কনজারভেটিভ বা সংরক্ষণশীল ফোর্স ফিল্ডটা আসলে কী। যেমন মহাকর্ষ বল একটা গ্র্যাভিটেশনাল ফোর্স, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ড। যে কারণ এটা আসলে মহাকর্ষ বলের যে দ্বারা যে কৃত কাজ, ঠিক আছে, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করে না, বা অভিকর্ষজ বল দ্বারা যে কৃত কাজ এটা পাথের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, মনে করো আমি একটা এমভর একটা বস্তুকে এই উচ্চতা নিয়ে গেলাম, তাহলে আমাকে কৃত কাজ কত? W=mgh, বল ইন্টু সরণ। তো চিন্তা করো আমি যদি সরাসরি উপরে নিয়ে যেতে পারি, আবার এইভাবে বৃত্তাকার পথে অর্ধবৃত্তাকার পথে এভাবে নিয়ে যেতে পারি, আবার মনে করো সাপের মতো পেঁচায় উপরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, আবার মনে করো যে সারা দুনিয়া ঘুরে নিয়ে এসে ঠিক করতে পারি, এই পথে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো যেই পথেই আমি ঘুরে নিয়ে আসি না কেন, ঠিক আছে, আমার অভিকর্ষজ দ্বারা কৃত কাজ সবসময় কী হবে? W=mgh। ঠিক আছে, এই হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের বৈশিষ্ট্য। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ঠিক আছে, আর নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কী হয় যে কৃত কাজ বা ওয়ার্ক ডান এটা আসলে পাথের উপর ডিপেন্ড করে, রাইট? তো আমরা এখন এটাই ক্যালকুলেট করব। তো আমরা প্রথম হচ্ছে দুইটা কেস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য কীভাবে ওয়ার্ক ডান বের করতে হয়, আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য কীভাবে ওয়ার্ক ডান বের করতে হয়। তো প্রথমে হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য। ঠিক আছে, তারপরে বের করবো হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য। ঠিক আছে, তো প্রথমে আসতে হচ্ছে কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য। তো আমরা জানি যে একটা ফোর্স যদি কনজারভেটিভ হয়, ঠিক আছে, তাহলে কি, তাহলে তার কার্ল এক নাম্বার কথা হচ্ছে তার কার্ল সেই ভেক্টরের, একটা ফোর্স ফিল্ডের যদি কনজারভেটিভ হয় তাহলে তার কার্ল ভেক্টর অর্থাৎ কার্ল F = 0 হবে। সহজ কথায় নাবলা ক্রস F ভেক্টর = 0 হবে। তাহলে আমাকে যদি একটা ফোর্স ফিল্ড দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? তার ক্রস গুণফল বের করব, নাবলা ক্রস F বের করব, অর্থাৎ তার কার্ল বের করব। যদি কার্ল 0 হয়, কার্ল 0 কি মিন করে? এটা মিন করে যে ওই ফোর্স ফিল্ডটা কি ইরোটেশনাল বা অঘূর্ণনশীল। ঠিক আছে, অঘূর্ণনশীল। তাহলে বুঝতে পারছি জিনিসটা, যে একটা ফোর্স ফিল্ড যদি কি হয়, একটা ফোর্স ভেক্টরটা যদি কি হয় অঘূর্ণনশীল হয়, তার কার্ল কত হবে? 0 হবে। এটার প্রত্যক্ষভাবে বলতে পারি, অন্যভাবে বলতে পারি যে তার সেটা হচ্ছে ফোর্স ফিল্ডটা কী হবে? অবশ্যই কনজারভেটিভ হবে। এখন কথা হচ্ছে যে ফোর্স ফিল্ডটা যদি এবার কনজারভেটিভ হয়, অর্থাৎ কার্ল যদি ভেক্টরটা ফোর্স F যদি ইরোটেশনাল হয়, অর্থাৎ কার্ল যদি 0 হয়, তাহলে কি আমি বলতে পারি তখন F ভেক্টর নাবলা ফাই, যেখানে ফাই হচ্ছে স্কেলার পটেনশিয়াল বা স্কেলার ফাংশন। ঠিক আছে, বুঝে গেছে? তার মানে আমি বলতে পারি যে একটা ফোর্স কনজারভেটিভ হলে একও সত্য দুই সত্য, মানে 1 ও 2 পরস্পরের পরিপূরক বলতে পারি, তাই না? তাহলে F ভেক্টর নাবলা ফাই হইলে আমি বলতে পারি কার্ল 0, আবার কার্ল F 0 হইলে বলতে পারি F নাবলা ফাই। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার কথা হচ্ছে তখন আসলে ওয়ার্ক ডানটা কত হবে? তখন আমরা জানি ওয়ার্ক ডান সবসময় কি, ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলা F.dr, তাই না? বল এবং সরণের গুণফল। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব, এটা হবে হচ্ছে F ভেক্টর ডট dr ভেক্টর। এই ডিআরটা আসলে কি, আর ভেক্টরটা আসলে কি আমি এটাকে বলে নিই। আর ভেক্টর হচ্ছে কি ভেক্টর বলো তো? এটা হচ্ছে
রেডিয়াস ভেক্টর, তাই না? এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর বা পজিশনাল ভেক্টর, ঠিক আছে, অবস্থান ভেক্টর। তাহলে এক্স আই এটার মান আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা আসলে কি মিন করে? মনে করো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, একটা পয়েন্ট হচ্ছে পি, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে মূল বিন্দু ও। তাহলে এই ওপি ভেক্টরটা আসলে কি নির্দেশ করে? ওপি ভেক্টরটা হচ্ছে হ্যাঁ পজিশন ভেক্টর, আর ভেক্টর, ঠিক আছে। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, বুঝা গেছে? তো এখন চিন্তা করো তাহলে ডিআর ভেক্টরটা আসলে কি হবে? ডিআর ভেক্টরটা হবে হচ্ছে ডিএক্স আই প্লাস ক্যাপ আই ডিওয়াই ক্যাপ জে প্লাস ডিজেড ক্যাপ কে, বুঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে মেইন কাহিনী। তো এটা তো ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলা, তাই না? তো আমরা এখন এই কনসেপ্ট ইউজ করে যদি ওয়ার্ক ডানের ফর্মুলা বের করতে চাই, তখন এটার মান, হ্যাঁ, এই এফ ডট ডিআর এর মান কিসের সমান হবে? কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য, কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য এফ ডট ডিআর এর মান কি হবে? এফ ডট ডিআর এর মান হবে হচ্ছে কি হবে বলো তো? হ্যাঁ, ডি ফাই হবে, ডি ফাই হবে। এফ ডট ডিআর এর মান ডি ফাই হবে। কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য এফ ডট ডিআর এর মান হচ্ছে ডি ফাই। এটা ক্যালকুলেশন করে দেখবা যে এফ ডট ডিআর এর মান ডি ফাই হবে। এটা আমি ওই যে কার্ল এফ জিরো ধরে এটা প্রমাণ করতে পারি। তো ইকুয়াল টু যদি ডি ফাই হয় তাহলে ওয়ার্ক ডান হবে এটা। অর্থাৎ আমি যদি পয়েন্ট পি ওয়ান এবং দুইটা পয়েন্ট নেই, হ্যাঁ, যেহেতু পাথের উপর ডিপেন্ড করে না, জাস্ট আদি অবস্থান এবং শেষ অবস্থান, এটা হচ্ছে প্রাইমারি পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন এবং ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন, ঠিক আছে? একটা পয়েন্ট, হ্যাঁ, ফর এক্সাম্পল 1 2 3 একটা পয়েন্ট, আবার ফাইনাল পয়েন্ট ধরো চিন্তা করো 3 -5 2 আরেকটা পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টের উপর ডিপেন্ড করবে ওয়ার্ক ডানটা, ঠিক আছে? ওই কোন পথে গেল, ঘুরে গেল না পেঁচাই গেল, সাপের মতো গেল না সোজাসুজি গেল, ওইটার উপর ডিপেন্ড আসলে করবে না। তাহলে এটার মান কত হবে? ওয়ার্ক ডানের মান হচ্ছে পয়েন্ট ফাইনাল ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে? তো আমরা একটা ম্যাথ এক্সাম্পলের সাহায্যে এটা বোঝার চেষ্টা করব এটার পরে। তো তার আগে আমরা বুঝিনি নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে কিভাবে ওয়ার্ক ডানটা বের করব, ঠিক আছে? কিভাবে ওয়ার্ক ডানটা বের করব, তো একটু বোঝার চেষ্টা করো যে আমরা যখন ওয়ার্ক ডানের জেনারেল ফর্মুলা কিন্তু এটা, ঠিক আছে, ইন্টিগ্রেশন এফ ডট ডিআর। তো এখন আমাকে যদি বলে একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বের করতে, সেই ওয়ার্ক ডানটা অবশ্যই কিসের উপর ডিপেন্ড করে? পাথের উপর ডিপেন্ড করে। আমাকে একটা ক্লোজড পাথে কি করতে হবে? ওয়ার্ক ডানটা বের করতে হবে। অর্থাৎ তখন ওয়ার্ক ডানটা হবে হচ্ছে, আমি প্রথমে লিখে নিচ্ছি, তখন অবশ্যই কি হবে? কার্ল এফ ইজ নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ নাবলা ক্রস এফ ইজ নট ইকুয়াল টু 0 হবে। সো ম্যাথ করার আগে আমরা অবশ্যই এটা একটু যাচাই করে নিব যে ভেক্টরটা রোটেশনাল না ইরোটেশনাল, অর্থাৎ কার্ল 0 না 0 এটা বের করে নিব। তাহলে তখন ভেক্টরটা অবশ্যই কী হবে? রোটেশনাল বা ঘূর্ণনশীল হবে, রোটেশনাল হবে, ঠিক আছে? তা 2 নম্বর কথা হচ্ছে তখন আর কিন্তু এই যে এফ ইকুয়াল টু নাবলা ফাই আর তখন আমি বলতে পারবো না, ঠিক আছে? তখন আসলে ওয়ার্ক ডানটা কী হবে? তখন হচ্ছে ওয়ার্ক ডান ডাবল ইকুয়াল টু হবে অবশ্যই একটা ক্লোজড পাথ সিতে, একটা ক্লোজড পাথ সিতে ওয়ার্ক ডানটা বের করতে হবে। কী হবে তখন? এফ ডট ডিআর, হ্যাঁ, ঠিক আছে, বুঝে গেছে? তখন আমাকে এইটা জেনারেল ফর্মুলাটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো আর ডিআর মানে আমরা কি জানি? ডিএক্সআই ডিওয়াই জে ডিজেডকে। আবার ফোর্স ফিল্ড চিন্তা করো, এখন এভাবে চিন্তা করো যে আমার ফোর্স ফিল্ডটা দেওয়া আছে, এটা যদি হয় এইভাবে এফ এক্স আই প্লাস এফ ওয়াই জে প্লাস এফ জেড কে, এবং আমরা জানি ডিআর ফ্যাক্টর ইকুয়াল টু হচ্ছে ডিএক্স আই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে ক্যাপ কে। আমরা যদি এটার ডট গুণফল বের করি, ফোর্স ফিল্ড ডট ডিআর, এটা কি হবে? এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড, ঠিক আছে? ক্লিয়ার? মানে একটা এখন এই আর আমাকে কোশ্চেনে হয়তো বা এই এফ এক্স এক্স এ ওয়াই জেডের সাহায্যে অন্য একটা প্যারামিটার দিয়ে দিবে, ওইটার সাহায্যে আমি রিপ্লেস করে দেন আমি ওই ওয়ার্ক ডানের ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে? ওটা কোনো ব্যাপারই না। অন্য একটা চলকের সাথে সবগুলো ডাটাকে পরিবর্তন করে ডিএক্স ডিওয়াই ডিজেডকে ফর এক্সাম্পল ডিটি রেসপেক্টে
অন্য একটা প্যারামিটার টি এনে দেন আমি আপার লিমিট লোয়ার লিমিট বসে ওয়ার্ক ডানটা বের করতে পারবো। ঠিক আছে, মনে করো যে এক্স এবং এক্সকে আমি প্রকাশ করলাম হচ্ছে কি ফাংশন অফ টি দিয়ে, ওয়াইকে প্রকাশ করলাম হচ্ছে জি অফ টি দিয়ে, এবং জেডকে প্রকাশ করলাম হচ্ছে এইচ অফ টি দিয়ে। তখন এখান থেকে ডিএক্সের ভ্যালু বেরোবে, ডিএক্সের ভ্যালু বের হবে, ডিওয়াইয়ের ভ্যালু বের হবে, ডিজেডের ভ্যালু বের হবে। ঠিক আছে, ইন্টু ডিটি, সামথিং ইন্টু ডিটি, সামথিং ইন্টু ডিটি, সামথিং ইন্টু ডিটি। ঠিক আছে, এখানে কিছু আছে অবশ্যই। এখন হ্যাঁ, তাহলে ডিএক্স ডিওয়াই ডিজেডকে আমরা ডিটি রেসপেক্টে হ্যাঁ তিনটে আলাদা আলাদা না করে যে কোনো একটা চলক চুজ করলাম ডিটি। তো ডিটি রেসপেক্টে যদি আমি ইন্টিগ্রেশন করি, ডিটির আপার লিমিট ও লোয়ার লিমিট দেওয়া থাকবে, তাহলে আমার কী হয়ে যাবে, ওয়ার্ক ডানটা বের হয়ে যাবে। ঠিক আছে, ডাব্লু ইকুয়াল টু, এটা হচ্ছে টি এর মনে করো আপার লিমিট, এটা হচ্ছে টি এর লোয়ার লিমিট। ঠিক আছে, দেন আমরা একটা ফাংশন আসবে টি এর ফাংশন, হ্যাঁ ওইটাকে ডিটি রেসপেক্টে ইন্টিগ্রেশন করে ফেলবো। ঠিক আছে, মানে এটা সমান সমান আসবে, তখন এই এফ ডট ডি আর সমান সমান হচ্ছে ফাই অফ টি আসবে। ঠিক আছে, ফাই অফ টি আসবে। তখন আমি বলতে পারবো যে এইভাবে এফ ডট ডি আর ইকুয়াল টু ফাই অফ টি, টি এর একটা ফাংশন, দেন টি এর ফাংশনটাকে আমরা ডিটি রেসপেক্টে কী করবো, ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, ফাই অফ টি ডিটি এরকম আসবে, ফাই অফ টি ডিটি। ঠিক আছে, তখন আমরা ফাই অফ টি ডিটির মানটা ইন্টিগ্রেশন করে বের করে যেটা আসবে ওটাই আমার ওয়ার্ক ডান। বুঝে গেছে? ওয়ার্ক ডান ইকুয়াল টু ফাই অফ টি ডিটি। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা একটা এক্সাম্পলে যাচ্ছি, একটা এক্সাম্পল করে ফেলি। একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তারপর একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড এক্সাম্পল দিয়ে এটা দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড আর একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড দিয়ে এটা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে একটা আমাকে কনজারভেটিভ ফোর্স ফিল্ড দিয়ে দিছে, কনজারভেটিভ ফোর্স ফিল্ড দিয়ে দিছে, সেটা হচ্ছে ধরো যে আমাকে একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড দিয়ে দিছে, এফ ইকুয়াল টু হচ্ছে 2xy জেড কিউব, 2xy প্লাস জেড কিউব আই, তারপরে প্লাস এক্স স্কোয়ার জে, প্লাস এক্স স্কোয়ার জে মাইনাস প্লাস 3x জেড স্কোয়ার কে, প্লাস 3x জেড স্কোয়ার কে। ঠিক আছে, এটা কি বলতো, একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ঠিক আছে, কেন কনজারভেটিভ ফোর্স ফিল্ড? হ্যাঁ, তুমি যদি এফ কি বলো তো, কনজারভেটিভ, কনজারভেটিভ ফোর্স ফিল্ড, FIELD। আচ্ছা, তাহলে কি হবে, এত আমি বলতে পারি, বা তুমি করেও দেখতে পারো, সমস্যা নাই, নাবলা ক্রস অর্থাৎ কার্ল, ওই ভেক্টরের কার্ল কী হবে, ফোর্স ফিল্ডের কার্ল হচ্ছে 0 হবে। তো যদি 0 হয়, যেহেতু এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে F ইকুয়াল টু নাবলা ফাই হবে, F ইকুয়াল টু নাবলা ফাই হবে। ঠিক আছে, F ইকুয়াল টু নাবলা ফাই হবে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি, উই ক্যান সে ফ্রম দিস দ্যাট টুয়াইস এক্স ওয়াই প্লাস জেড কিউব আই, এফ এর মানটা এখানে বসাই দিচ্ছি, এক্স স্কোয়ার জে প্লাস 3x জেড স্কোয়ার ক্যাপ কে ইকুয়াল টু, এটার মানটা কত, নাবলা ফাইয়ের মান গ্রেডিয়েন্ট ফাই, হ্যাঁ, ডি ফাই বাই ডি এক্স আই প্লাস ডি ফাই বাই ডি জেড কে প্লাস ডি ফাই বাই ডি ওয়াই জে ডি ফাই বাই ডি জেড কে। এখন যদি আমি ওই পক্ষকে সহগ সমৃদ্ধ করি, ক্যাপ আয়ের সহগ সমৃদ্ধ করি, ক্যাপ জে সহগ সমৃদ্ধ করি, ক্যাপ কে সহগ সমৃদ্ধ করি, তাহলে আমি কি বলতে পারি, দেন আমি তখন বলতে পারি যে ডি ফাই বাই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে 2xy প্লাস জেড কিউব, এবং ডি ফাই বাই ডি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার
d5/dz ইকুয়াল টু হচ্ছে 3x/z²। এখান থেকে বলতে পারি যে ফাই ইকুয়াল টু দেখো এখানে যদি আমি উভয়পক্ষকে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দেই তাহলে ইন্টিগ্রেশন করতে পারো নাকি, যে এখানে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে এক্স এর পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, আলটিমেটলি যেটা আসবে x²y। এখানেও সিমিলারলি চিন্তা করো, z³ এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে xz³ প্লাস একটা সামথিং একটা ফাংশন আসবে অন্য একটা। আবার চিন্তা করো এখানে x² আছে, এটাকে যদি y রেসপেক্টে ইন্টিগ্রেশন করি আসবে হচ্ছে x²y প্লাস অন্য একটা ফাংশন আসবে সামথিং। আবার 3x²z³ এখানে যদি z³ এর রেসপেক্ট ইন্টিগ্রেশন করি z এর পাওয়ার 1 বেড়ে যাবে, সেই পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ xz³ প্লাস সামথিং একটা ফাংশন আসবে। তুমি মনে করো যে এখানে দেখো মিসিং হচ্ছে বলতে পারো, হ্যাঁ এখানে কোনো আসলে ফাংশন কনস্ট্যান্ট ফাংশন কোনো ফাংশন মিসিং নাই। তো এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তুমি এটা একটা নাম দিতে পারো যে এটা হচ্ছে ফাংশন অফ yz, এটা নাম হচ্ছে ফাংশন অফ, দুইটা ফাংশন বলতে পারো এখানে নাই, সেটা হচ্ছে ফাংশন অফ xz নাই, হ্যাঁ ফাংশন অফ xz নাই, আর এখানে হচ্ছে মেনলি জি অফ বলতে পারো xy ফাংশনের নাই। তো কম্পেয়ার করে বলতে পারো ফাংশন অফ yz এটার মান আসবে তখন 0, হ্যাঁ। তো 1 2 3 কম্পেয়ার করে আমি বলতে পারি 1 এবং 2 এবং 3, হ্যাঁ কম্পেয়ারিং করে আমি বলতে পারি যে ফাইয়ের মান হবে, এই কমন নিয়ে বলতে পারি এখানেও x² আছে, এখানেও x² আছে, আবার এখানে x² নাই, তাহলে h(x)y এর মান হবে x²y। তাহলে এখানে আসলে হ্যাঁ তিনটা আসলে অনুরূপ যাতে হয়, যে তিনটা ফাংশন যাতে অনুরূপ হয় ওইভাবে চিন্তা করতে হবে। আবার এখানে আছে xz³, আবার এখানেও আছে xz³, তার মানে এই জি অফ xz এর মান হবে কি xz³, তাহলে xz³ একটা ফাংশন। আর দেখো চিন্তা করে আমরা যদি ফাংশন অফ yz এর মান 0 ধরি তাহলেই মাত্র এই তিনটা 1 2 3 নম্বর সমীকরণ অনুরূপ সমীকরণে পরিণত হয়, অর্থাৎ আমার ফাইয়ের মান হচ্ছে x²y প্লাস xz³, রাইট। আচ্ছা এখন খেয়াল করো, তার মানে আমি বলতে পারি এটার সাথে যে কোনো একটা কনস্ট্যান্ট হ্যাঁ যদি যোগ করে দিই তাহলে আমার রাইট অ্যান্সার আসবে। ওই যেহেতু ইন্টিগ্রেশন করছি অনির্দিষ্ট যোগজীকরণ, তাহলে একটা কনস্ট্যান্ট যোগ করে দিলে আমার ফায়ার ফাংশনটা বের হয়ে যাবে, অর্থাৎ স্কেলার পটেনশিয়ালটা বের হয়ে যাবে। তাহলে বলো তো এখন ওয়ার্ক ডান কত? একদম সিম্পল, ওয়ার্ক ডান হচ্ছে ফাই। আমাকে পয়েন্টটার মান বলে দিছে, পয়েন্ট বলে দিছে, দুইটা পয়েন্ট বলে দিছে, একটা হচ্ছে 3 ফাইনাল পয়েন্ট হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট বলে দিছে যে 3 - 1 4, 3 - 1 4, আর ইনিশিয়াল পয়েন্ট বলে দিছে যে -1 to 1, -1 to 1, -1 to 1, ঠিক আছে। তো আমরা যদি -1 to 1 বিন্দু থেকে একটা বস্তুকে যদি 3 - 1 4 বিন্দুতে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কৃত কাজ কত হবে? W ফাই, হ্যাঁ ইনিশিয়াল ফাইনাল মাইনাস ফাই ইনিশিয়াল, ঠিক আছে, ইনিশিয়াল পয়েন্ট। তো বুঝতে পারতেছে এটা আসলে পাথের উপর ডিপেন্ড করতেছে, আমি যেভাবে নিয়ে যাই কেন শুধুমাত্র আদি অবস্থান এবং শেষ অবস্থানের উপর ডিপেন্ড করতেছে। তো ক্যালকুলেশন করে দেখো 5 - 1 4 এর ভ্যালু সম্ভবত আসবে হচ্ছে 183, মেবি এটা ভুল হইতে পারে, বাট ক্যালকুলেশন করে দেখো 183 আসে কি না। যে এখানে জাস্ট ফাইয়ের ভ্যালুটা এক্সের জায়গায় 3 বসাবো, ওয়াইয়ের জায়গায় -1 বসাবো, আর জেডের জায়গায় 4 বসাবো, ঠিক আছে। মাইনাস এখানে আবার -1 to 1 এর জন্য এক্সের জায়গায় -1 বসাবো, ওয়াইয়ের জায়গায় 2 বসাবো, জেডের জায়গায় 1 বসাবো। তো এটা ক্যালকুলেশন করে দেখবা যেটা মেবি অ্যান্সার আসে হচ্ছে 1 আসে। যাই হোক এটা ক্যালকুলেশন করে দেখবা, ভুল হইতে পারে, সমস্যা নাই, যেটা আসবে ওটার অ্যান্সার ক্যালকুলেশন করে ক্যালকুলেটার দিয়ে যেটা আনসার ওটাই রাইট অ্যান্সার। তাহলে 182 আসতেছে, মেবি হইতে পারে রাইট অ্যান্সার, এটা দেখবে হচ্ছে ক্যালকুলেশন করে ঠিক আছে কিনা। তো এটাই হচ্ছে আমার কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য কীভাবে কৃতকাজের মান বের করতে হয়, ওয়ার্ক ডানের মান বের করতে হয় সেটা। এখন আমি বের করবো হচ্ছে নন কনজারভেটিভ একটা ফোর্স ফিল্ডের জন্য, হ্যাঁ একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য কীভাবে ওয়ার্ক ডানের মান বের করতে হয় সেটা বের করার চেষ্টা করবো। একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডের জন্য কীভাবে ওয়ার্ক ডানের মান বের করতে হয় সেটা বের করে দেখাবো, ঠিক আছে। তো অবশ্যই একটা ফোর্স ফিল্ডের অন্য একটা ফোর্স ফিল্ড নিতে হবে আমাকে। ফর এক্সাম্পল আমি যে ফোর্স ফিল্ডটা নিব এখন সেটা হচ্ছে বলে দেওয়া আছে x - 2y, x - 3y I, x - 3y, x - 3y I, x - 3y y plus y - 2x j plus y - 2x j, ঠিক আছে। তো এটা অবশ্যই কী হবে, একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড হবে, বাট আমাকে কোশ্চেনে বলে দেয় না যে আসলে এটা ফোর্স ফিল্ডটা কনজারভেটিভ বা নন কনজারভেটিভ। তো বলে যদি না দেয় তাহলে আমি কী করবো, বের করতে পারি না। হ্যাঁ একটা কনজারভেটিভ হলে নন কনজারভেটিভ যদি এটা বের করার জন্য আসলে কী বের করবো, আমরা প্রথমে কার্ল বের করে নিব, অর্থাৎ f ক্রস ড্যাম্বলা ক্রস f বের করে নিব, ঠিক আছে। তারপরে হচ্ছে i বাই j কে, তারপর d বাই dx
ডি বাই ডিজেড। হ্যাঁ, তারপরে এক্স মাইনাস 3y বসাবো, তারপরে ওয়াই মাইনাস 2iz বসাবো, যেহেতু যে কে নাই, কে শক 0, এই জন্য 0 বসাবো। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে দেখবা যেটার নির্ণায়ক পদ্ধতিতে সলভ করতেই পারো না। তো ক্যালকুলেশন করে দেখবা যেটার মান আসবে হচ্ছে এক্স্যাক্টলি কে, ক্যাপ কে মেবি আসবে, ক্যাপ কে মেবি আসবে। তার মানে কি? তার মানে হচ্ছে এফ ক্রস এ ইজ নট ইকুয়াল টু 0। তার মানে ভেক্টরটা কি? রোটেশনাল। এফটা কি হবে তখন? এফটা হবে রোটেশনাল। সহজ কথায় অর্থাৎ দ্যাট ইজ কি বলো তো? দ্যাট ইজ এফটা কি? একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। এফ হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। ঠিক আছে, নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড। তাহলে ওয়ার্ক ডানটা আসলে কীভাবে বের করবো? হ্যাঁ, ওয়ার্ক ডানটা কীভাবে বের করবো? ডাব্লিউ ইকুয়াল টু এই যে একটা ওয়ার্ক ডানটা অবশ্যই পাথের উপর ডিপেন্ড করবে, এই জন্য আমরা একটা ক্লোজড পাথ সিতে ওটার মান বের করবো। ঠিক আছে, এফ ডট ডিআর। ঠিক আছে, এখন তুমি জানো, আগেই দেখাইছি ডিআর এর মান কত। ডিআর এর মান হচ্ছে যে ডিআর ভেক্টর বা রেডিয়াস ভেক্টর হচ্ছে আর, তাহলে ওটার ডিআর নিলে হবে ডিএক্সআই প্লাস ডিওয়াই জে প্লাস ডিজেড কে। ঠিক আছে এটা। তো এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে, আচ্ছা প্রথমে হচ্ছে আমরা এফ ডট ডিআর এর ভ্যালু বের করে ফেলি না। এফ ডট ডিআর, এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর, তো এটা মান আসবে হচ্ছে এক্স মাইনাস 3y ডিএক্স প্লাস কি আসবে? হ্যাঁ, ওয়াই মাইনাস 2iz ডিজেড। ঠিক আছে, তো আমাকে এখন কি করতে হবে বলো তো? এটা বের করতে হলে আমাকে এই এক্স ওয়াই জেডকে অন্য একটা প্যারামিটারের সাথে কনভার্ট করতে হবে। আমাকে কোশ্চেনে বলে দিছে, কোশ্চেনে অবশ্যই বলে দিবে এটা। ঠিক আছে, কোশ্চেনে গিভেন হচ্ছে আমি এক্স একটা অন্য প্যারামিটারের সাথে প্রকাশ করে দেওয়া আছে, সেটা হচ্ছে ওয়াইকেও একটা অন্য একটা প্যারামিটারের সাথে প্রকাশ করতে বলছে, সেটা হচ্ছে 3 cos t 2 sin t। 3 cos t 2 sin t। তাহলে বলো তো ডিএক্স কত হবে, ডিওয়াই কত হবে? ওভারের এক্সের টি এর রেসপেক্টে যদি উভয়পক্ষকে ডিফারেন্সিয়েট করে ফেলি তাহলে হচ্ছে cos টিকে ডিফারেন্স করলে মাইনাস সাইন টি না, তো -3 sin t dt, আর এটা হবে cos কে ডিফারেন্স করলে সাইনকে ডিফারেন্স করলে cos 2 cos t dt। এখন যদি আমি x এর মান 3 cos t দ্বারা এখানে রিপ্লেস করি এবং y এর মান 2 sin t দ্বারা এখানে রিপ্লেস করি এবং dx এর মান -3 sin dt দ্বারা রিপ্লেস করি এবং এটা হচ্ছে dy না, dy এর মান 2 cos t dt দ্বারা রিপ্লেস করি, তাহলে আমাকে একটা, তাহলে কি আসবে দাঁড়াবে? আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা আমি লিখতেছি -5 sin t cos t, -5 sin t cos t, এটা আসবে হচ্ছে -5 sin t cos t। ক্যালকুলেশন ভুল হইতে পারে, এটা আবার এটা যাচাই করে দেখবা, সেটা হচ্ছে প্লাস 18 sin স্কোয়ার t প্লাস 18 sin স্কোয়ার t 18 sin স্কোয়ার t প্লাস 12 dt। ওকে, 12 dt। ঠিক আছে তো? হ্যাঁ, তো এবার চিন্তা করো তাহলে আমরা ওয়ার্ক ডানটা কীভাবে বের করতে পারি। হ্যাঁ, তার আগে এটাকে আমি দেখো 2 sin 2t মানে কত? 2 sin t cos t, 2 sin t cos t, রাইট? আবার sin স্কোয়ার t কি? হাফ অফ 1 মাইনাস cos t। ঠিক আছে, হাফ অফ 1 মাইনাস cos t, cos twice t। ঠিক আছে, তো এটাকে যদি আমি রিপ্লেস করে দিই তো ক্যালকুলেশন করে দেখবা যেটা মান আসবে হচ্ছে -5/2 sin t -5/2 sin twice t, আর এটাকে ক্যালকুলেশন এইটুকু পুরোটুকু ক্যালকুলেশন করলে যদি আমি cos এ নিয়ে যাই তাহলে আসবে হচ্ছে -cos twice t -9 cos twice t। হ্যাঁ, 18 থেকে 12 গেলে কত থাকে? 18 আর 12 যোগ করলে 18, ঠিক আছে, 9 আর 18 মেবি, এটা তো 9 হয়ে যাবে না, হাফ করলে 9 আর 12 যোগ করলে 21। তো ক্যালকুলেশন করে দেখবে এটা এরকমই আসে। দেখুন আমি জাস্ট কী করবো বলো তো, ইন্টু ডিটি না, তাহলে বলো তো এখন ওয়ার্ক ডানটা তাহলে কত হবে? সিম্পল, ওয়ার্ক ডানটা হবে হচ্ছে, ধরো যে এটা হচ্ছে ফাংশন অফ phi of t না, এটা হচ্ছে তোমার phi of t,
ডিটি। তাহলে ওয়ার্ক ডানটা কত হবে আমি এখানে লিখতেছি। অতএব আমার ওয়ার্ক ডান হচ্ছে ক্লোজড লুপ, হ্যাঁ, ক্লোজড কার্ভ হচ্ছে সি এফ ডট ডি আর, সেখান থেকে পাইলাম হচ্ছে ইন্টিগ্রেশন ফাই টি ডিটি। আচ্ছা, টি এর আপার লিমিট লোয়ার লিমিট কত দেওয়া আছে, আমাকে ওয়ার্ক ডান বের করতে হবে টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টোয়াইস পাই পর্যন্ত, ঠিক আছে। তার টি এর আপার লিমিট হচ্ছে 0, টি ইকুয়াল টু 0, আর লোয়ার লিমিট হচ্ছে টোয়াইস পাই। তো এখনও কিন্তু আমি এটাকে ইন্টিগ্রেশন করি নাই। তো ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে মেবি এরকম আসবে, সেটা হচ্ছে 4/5 cos twice t, 5/4 cos twice t, ঠিক আছে। তারপরে দেখবা যে আসলে হচ্ছে -9/2 sin twice t, -9/2 sin twice t, ঠিক আছে। তারপরে দেখবা যে আসে +21t, 21কে টি এর রেসপেক্টে 21t। এখন টি এর যদি আপার লিমিট হচ্ছে টি ইকুয়াল টু 0 আর লোয়ার লিমিট হচ্ছে টি ইকুয়াল টু আপার লিমিট হচ্ছে টোয়াইস পাই। এখন প্রথমে টি এর যদি আপার লিমিট বসাই মাইনাস টি এর যদি লোয়ার লিমিট বসাই টি ইকুয়াল টু 0, তাহলে আমাদের ওয়ার্ক ডানের ভ্যালু হয়তো আসবে এরকম, দেখবা যে 42 পাই। তো ক্যালকুলেশনে মিস্টেক হতে পারে, বাট আমরা যদি এই নিয়মে ক্যালকুলেশন করি, ফর্মুলা অ্যাপ্লাই করে, তাহলে আমাদের যেটা ক্যালকুলেশন করে ক্যালকুলেটর টিপে যেটা রাইট অ্যান্সার আসবে ওটাই আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা অনেকগুলো এখানে কনসেপ্টগুলো শিখছি, ঠিক আছে। অনেকগুলো কনসেপ্ট কিন্তু এখানে আমরা দিয়েছি। প্রথমে আনসার কলম হচ্ছে হোয়াট ইজ কনজারভেটিভ ফোর্স ফিল্ড এবং হোয়াট ইজ নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড, ঠিক আছে। তারপর অনেকগুলো কার্ল ভেক্টর নিয়ে আলোচনা করলাম। ভেক্টর যদি রোটেশনাল হয়, কার্ল যদি এফ যদি রোটেশনাল হয় তাহলে কার্ল কত হবে, 0 হবে, তখন ফোর্স ফিল্ডটা কী হবে, নন কনজারভেটিভ হবে। আর যদি এফ যদি ইরোটেশনাল হয় তখন ভেক্টর ফিল্ডটা কনজারভেটিভ হবে, তখন ওয়ার্ক ডানের ভ্যালুটা কীভাবে বের করতে হবে ওটাও দেখালাম, ঠিক আছে। তাহলে আমি এই আউটলাইনটা কীভাবে একটা কনজারভেটিভ ফোর্স ফিল্ড এবং কীভাবে একটা নন কনজারভেটিভ ফোর্স ফিল্ড এর ক্ষেত্রে ওয়ার্ক ডানের ভ্যালু বের করতে হয় সেটা আমরা দেখাইলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।